মন্ত্রীপুত্রের বিয়ে খেতে এসে নিজেরই বিয়ে হয়ে গেল প্রেমার, তাও সেই মন্ত্রীপুত্র উচ্ছ্বাস তাজওয়ারের সাথে। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে কি থেকে কি হয়ে গেল সেটাও বুঝতে বেগ পেতে হচ্ছে প্রেমার। পুরো নাম প্রেমা মির্জা। মূলত উচ্ছ্বাসের বাবা মুহসিন তাজওয়ারের সবচেয়ে কাছের বন্ধু হলেন পলাশ মির্জা। সেই সূত্রে মুহসিন তাজওয়ার বড় ছেলের বিয়েতে সর্বপ্রথম নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন মির্জা পরিবারে। মির্জা পরিবার বিয়ের দাওয়াত খেতে আসলো যখন, তখন পলাশ মির্জা বন্ধু মুহসিন তাজওয়ারের থেকে জানতে পারেন ছেলের বউ নাকি পালিয়েছে, বিয়েটা হবে না। দুই বন্ধু যখন ঠিক করেন ছেলেমেয়েদের বিয়ের কথা, পলাশ মির্জার ছোট মেয়ে প্রেমা, বড় মেয়ে প্রান্তিকার বিয়ে দিয়েছেন বছর 3 হলো। প্রেমার সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্তে দুই পরিবারই খুব খুশি হলেও খুশি হতে পারে না উচ্ছ্বাস। বিদেশে থাকে উচ্ছ্বাস, বিয়ের জন্য দেশে এসেছিল। পাত্রীকে বেশ পছন্দ হয়েছে, তবে পাত্রী এমন পালিয়ে যাওয়াতে তার অহংবোধে গিয়ে লেগেছে ভীষণ। ইগোতে চাপ পড়েছে যেন, যার দরুন নারীদের প্রতি একটা বিরক্তকর ভাব এসে যায় মুহূর্তেই। তার ওপর বাবা মায়ের এমন সিদ্ধান্তে আরও বিরক্ত হয় সে। কিন্তু বাবার জেদের কারণে প্রেমা নামক উটকো ঝামেলাটাকে বিয়ে করতেই হলো তার। তবে তাকে বেঁধে রাখার মতো নয় যে, প্রেমা নামক স্ত্রীকে এক দেখা দেখেই চলে গেল বিদেশে, ফিরবে কি এটা জানা নেই কারোর। ছেলের এমন কাজে ভীষণ লজ্জিত মুহসিন তাজওয়ার। বন্ধু পলাশ মির্জা বিষয়টা বোঝেন। মুহসিন তাজওয়ারকে বললেন, মেয়েটাকে আমি বাড়িতে নিয়ে যাই তাহলে। তা কি করে হয় পলাশ? আমার বাড়ির পুত্রবধূ প্রেমা বাপের বাড়িতে থাকবে কেন? পলাশ মির্জা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, মেয়েটাকে আমি চিনি মহসিন, বড্ড চাপা স্বভাবের। যা হলো এতে করে ট্রমাটাইজ হতে পারে। বাড়িতে থাকলে কাজিনদের নিয়ে ভালো থাকবে। উচ্ছ্বাস যখন দেশে ফিরবে তখন না হয় আবারও এসে পড়বে। মুহসিন তাজওয়ার বুঝলেন বন্ধুর কথা, না করার সাহস হলো না। যেতে দিলেন পুত্রবধূকে, তবে ছাড়তে চাচ্ছিলেন মুহসিন তাজওয়ারের স্ত্রী উপমা তাজওয়ান। প্রেমাকে ওনার আগে থেকেই পছন্দ। স্বামীর বদৌলতে ছেলের সাথে ওই ঈশা নামক মেয়েটার বিয়ে দিতে রাজি হয়েছিলেন, তবে নিজের মতো ছিল না কিঞ্চিত পরিমাণও। মেয়েটা যখন পালিয়েছে শুনেছিলাম, মনে হয় উনিই বেশি খুশি হয়েছিলেন। প্রেমার সাথে বিয়ের ব্যাপারে স্বামীকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন উপমা। এখন আবার প্রেমা শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাবে ভেবেই তো বুক ধক করে ওঠে ওনার। কি করবেন ভেবে পেলেন না, তবে কোনো উপায় নেই, চলে যেতে দিলেন প্রেমাকে। বাড়িতে এসে প্রেমা খুব স্বাভাবিকভাবেই রইল। ন্যাকামো পছন্দ না তার, সব কিছু বুঝেছে সে। তার সাথে কি হয়েছে এখন নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদবে, এমন মেয়ে সে নয়। স্ট্রং যাকে বলে তার নিম্নতম বৈশিষ্ট্যও রয়েছে প্রেমার। উল্টো আরও পেট ভরে খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য নিজের রুমের দিকে অগ্রসর হলো সে। তার এমন কাজে মির্জাবাড়ির সবাই হতবাক। প্রেমা, তুই ঠিক আছিস? প্রেমার চলন থেমে গেল। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে চাচির কথাই উত্তর করল, কেন, আমাকে কি অসুস্থ লাগছে? না, ঠিক তা নয়। আচ্ছা আমি যাই, ঘুম পাচ্ছে। গতকাল রাতে ঘুম হয়নি। চলে গেল প্রেমা। মির্জা পরিবার শুধু চেয়ে রইল। এর মাঝে মুখ ঝাপটা মেরে উপরে চলে গেল আবার রাইসা। উচ্ছ্বাসকে পছন্দ করত সে। কেন প্রেমার বদলে রাইসাকে কি বিয়ে দিতে পারতো না উচ্ছ্বাসের সাথে? প্রেমাই কেন? রুমে এসে জামা কাপড় পাল্টে নিল প্রেমা। যে কাপড় পরে বিয়ে খেতে গিয়েছিল সেই কাপড়েই বিয়েটা হয়েছে। যখন কবুল বলতে বলা হয়েছিল, খুব স্বাভাবিকভাবেই কবুল শব্দটা উচ্চারণ করেছে প্রেমা। কারণ বোঝার বয়স হয়েছে তার, 24-এ পা রেখেছে। পরিবারের সম্মান সম্পর্কে ধারণা আছে তার। অহেতুক নাটক করে তো লাভ নেই। তবে স্বামী নামক মানুষটার প্রতি তীব্র ক্ষোভ জন্মেছে ওভাবে চলে যাওয়াতে। মনে মনে ঠিক করে নিল ওই ছেলেকে তার প্রেমের জীবনে জায়গা দেবে না কখনো। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা।
পাহাড় এবং নদীর কাছাকাছি অবস্থিত এই শহরের সৌন্দর্যের বর্ণনা যত দেওয়া হবে ততই কম যেন। আর্থুরাস সিট, প্রাচীন আগ্নেয়গিরির ধ্বংসাবশেষ, এই শহরের উচ্চতম এক কেন্দ্রবিন্দু। আকর্ষণীয় এই শহরের খুবই নামিদামি এক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে পড়াশোনা শেষ করেছে উচ্ছ্বাস। বাবার স্বপ্ন ছেলেকে মন্ত্রী বানাবেন, তবে উচ্ছ্বাস রাজনীতিতে জড়াতে চায় না। তাই তো বেকার জীবন কাটাচ্ছে এই স্কটল্যান্ডে। এডিনবরায় প্রচুর ঠান্ডা পড়েছে। আজ সকালেই পৌঁছেছে উচ্ছ্বাস। নিজের বাড়িতে এসে একটা ঘুম দিয়েছে সেই সকালে, উঠল বিকেল 2টার দিকে। ঘুম থেকে উঠতেই ফোন বেজে ওঠে তার। ফোনের স্ক্রিনে চোখ পড়তেই দেখে মা। মা কল করেছে। কল রিসিভ করতেই উপমা বেগম ছেলেকে বলেন, ওভাবে যে চলে গেলি, এই কাজটা কতটুকু যৌক্তিক? তাছাড়া আমার আর কি করার ছিল? আমার মতো ছেলেকে যদি ওই ঈশা পাত্তা না দিয়ে বিয়ে ছেড়ে পালিয়ে যায়, তবে প্রেমা যে যাবে না তার গ্যারান্টি কি? এর চেয়ে ভালো তো আমার ফ্রেন্ড ক্রিস্টিনা, দেখতে শুনতে ভালো, মডার্ন, হট অ্যান্ড। কান থেকে ফোন সরালেন উপমা। আবারও কানে দিতেই শুনতে পেলেন উচ্ছ্বাসের কথা। বিয়ে করানোর জন্য ডেকেছিলে, গিয়েছি, কিন্তু পাত্রী পালিয়ে গেল। ওই মেয়ের পরিবর্তে তোমরা আমায় বিয়ে দিলে আরেক মেয়ের সাথে, যাকে কিনা এই জন্মে দেখিনি। তবে হ্যাঁ, প্রেমা ইজ আ প্রিটি গার্ল, মোর বিউটিফুল দ্যান ঈশা। বাট আমার আর কিছু করার নেই। একবার মন উঠে গেছে মেয়েদের থেকে, দ্বিতীয়বার গিয়ে সেই মন দেওয়া জাস্ট ইম্পসিবল। তোর বাজে বকা বন্ধ হলে এখন আমায় বলতে দে। ফোঁস করে শ্বাস ছাড়ল উচ্ছ্বাস। বলো। দেশে ফিরে আয় বাবা, প্রেমাকে তোর ভালো লাগবে। মেয়েটা বুদ্ধিমতী, সুন্দর, ব্যবহারে ভদ্রসভ্য। এমন মেয়েকে যে পেয়েছিস বউ হিসেবে, এ তো তোর কপাল রে। উচ্ছ্বাস শুধু বলল, না, দেশে আর ফিরছি না। আজীবন এখানেই থেকে যাব, চাকরি নেব একটা। সে তুই যায়নি, তবুও দেশে ফিরে আয় বাবা। উচ্ছ্বাস ফের বলল, না। কি না? উচ্ছ্বাসের কণ্ঠে বিরক্তি। মা, আমি তোমাকে এতক্ষণ যাবৎ কি বললাম তবে? এত কিছু জানি না, তুই দেশে ফিরে আয়। হবে না, হবে না, পারবো না, রাখছি, বলে কল কেটে দিল উচ্ছ্বাস। হতাশ হলেন উপমা বেগম। দুজনকে এক করার জন্য অবশ্যই কিছু একটা করতে হবে ওনাকে। রাতে উচ্ছ্বাস ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল ক্লাবে যাওয়ার জন্য। উচ্ছৃঙ্খল নয় সে, তবে টেনশনে থাকলে ক্লাবে গিয়ে সময় কাটায়। নারী দেহে মত্ত এমনটাও নয়, তবে ফ্লার্টিংয়ে এক্সপার্ট বেশ। ফোনটা হাতে নিতেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেখল, তার ছোট বোন মুনতাহা পাঠিয়েছে। ছবিগুলোতে ক্লিক করতেই দেখল প্রেমার ছবি, প্রিটি গার্ল, আম নট ফর ইউ। ক্লাবে দেখা হলো ক্রিস্টিনার সাথে। ক্রিস্টিনার সাথে করে এক মেয়েকেও এনেছে, দেখতে ভীষণ সুন্দর, বাঙালি মেয়ে। ক্রিস্টিনা উচ্ছ্বাসকে বলল, এও বাঙালি? ভিনদেশে এসে বাঙালি পাওয়া আসলে খুবই কষ্টসাধ্য। তোমায় যেভাবে পেয়েছিলাম। উচ্ছ্বাসের সাথে চোখাচোখি হলো সেই মেয়ের। ক্রিস্টিনা বলে ওঠে, নৌরিন, ওর নাম নৌরিন। উচ্ছ্বাস বিয়ারের গ্লাসে চুমুক বসালো, বলল, ও, ডু ইউ নিড হার? উহ। ক্রিস্টিনা কিছু একটা ইঙ্গিত করলো নৌরিনকে। নৌরিন নামক মেয়েটা উচ্ছ্বাসের পাশে এসে বসলো, আর কেমন গায়ে পড়া ভঙ্গিতে বলল, বিদেশের মাটিতে পা রাখলে কেউই আর ভার্জিন থাকে না উচ্ছ্বাস। লেটস ট্রাই সামথিং, চলো। উচ্ছ্বাস তাকিয়ে রইল নৌরিনের দিকে। স্ত্রীকে ঠকানোর কোনো ইচ্ছা নেই উচ্ছ্বাসের। সে উচ্ছৃঙ্খল হতে পারে, তবে চরিত্রহীন নয়। নৌরিনের কুপ্রস্তাবে নিজেকে সায় দিল না, বরং নৌরিনের মুখের উপর বলে দিল, সরি, আই এম নট ইন্টারেস্ট, অ্যান্ড এনিওয়ে আই এম ম্যারিড। এই কথাটুকু ক্রিস্টিনার কানেও গেল। নৌরিন মেয়েটা মুখ ফুলিয়ে চলে গেল সেখান থেকে। সে শুনেছে উচ্ছ্বাসের ব্যাপারে। ছেলেটা দেখতে যতই সুদর্শন, তার থেকেও বেশি বড়লোকের ছেলে, বাবা মন্ত্রী, আর কি লাগে? এদিকে ক্রিস্টিনা বিস্ময় নিয়ে উচ্ছ্বাসকে প্রশ্ন করল, কিভাবে কি? কিভাবে কি? বিয়ে করেছ? হ্যাঁ। উচ্ছ্বাস বিয়ারের গ্লাসে চুমুক দিয়ে উত্তর দিল। অবাক না হয়ে পারল না ক্রিস্টিনা। এমন সময় নাইফকে দেখা গেল।
নাইফ উচ্ছ্বাসের প্রিয় বন্ধু। নাইফ এসে সোজা উচ্ছ্বাসের পাশে বসলো, তারপর বলে উঠল, শুনলাম বিয়ে করেছিস। ক্রিস্টিনাও বলল, আমাদেরও জানাইনি। দ্যাটস নট ফেয়ার ব্রো। উচ্ছ্বাস তখনও শান্ত বেশ। তোরা কি জানতি না আমার বিয়ে হবে? হ্যাঁ জানতাম, তবে বিশ্বাস করিনি। তাহলে সেটা তোদের ব্যর্থতা। এটা বলেই উঠে দাঁড়ালো উচ্ছ্বাস, গ্লাসটা রেখে নাইফকে বলল, চল বাড়ি ফেরা যাক। আমার ভালো লাগছে না আজ। কিন্তু বাঁধ সাজলো ক্রিস্টিনা। এই ওয়েট ওয়েট, বাড়ি ফেরা যাক মানে আজ পার্টি করবে না? উচ্ছ্বাস কপাল কুঁচকে বলল, সরি, মুড নেই আজ। নাইফ তুই যাবি কি না? না গেলে আমি গেলাম। নাইফ কোনো বাক্য ব্যয় না করে উচ্ছ্বাসের পিছু নিল। উচ্ছ্বাস ড্রাইভিং সিটে বসে আছে, নাইফ তার পাশে। গাড়ি স্টার্ট দেওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত নাইফ উচ্ছ্বাস চুপ ছিল। তবে কিছুক্ষণ পর ভাবুক গলায় প্রশ্ন করতেই হলো, ভাবির নাম কি? উচ্ছ্বাস সহজ সরল গলায় সাথে সাথেই উত্তরে বলল, প্রেমা। প্রেমা মির্জা। মির্জা? তোর বাবার বন্ধুর মেয়ে নাকি? হ্যাঁ। জানলি কিভাবে? তুই তো একদিন বলেছিলি। ও, ভাবির ছবি দেখাতো দেখি। উচ্ছ্বাস পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢুকে একটা ছবিতে ক্লিক করে নাইফের সামনে তুলে ধরল। নাইফ ফোনটা নিজের হাতে নিয়ে বলল, ওয়াও, সি ইজ সো প্রিটি। তোর সাথে ভালো মানাবে। উচ্ছ্বাস ফোন কেড়ে নিল। নাইফ কিছু মনে করল না, সে পুনরায় বলে উঠল, ভাবিকে একা দেশে রেখে এখানে চলে এলি কেন? তাও আবার বিয়ের রাতেই ব্যাক করেছিস। বাসর টাসরের ইচ্ছা ছিল না নাকি? বিরক্ত হলো উচ্ছ্বাস। বলল, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে তো পালিয়েছে। এই উটকো ঝামেলাটা যে পালাবে না তার নিশ্চয়তা কি? তাই রেখে এসেছি। থাকুক সে ওভাবে। আমি এখানেই থাকবো, দেশে আর ফিরছি না। নাইফ অবাক হয়ে প্রশ্ন করল, কি বলছিস ভাই? যা শুনেছিস। মানতে পারল না নাইফ। এটা তুই ঠিক করিসনি ভাই। মেয়েটাকেও তো বোঝা উচিত ছিল নাকি? তুই এত ইম্যাচিওর হলি কবে থেকে? আজব। পূবাকাশে সূর্যের আধিপত্য চলছে, গরমের তাণ্ডব লীলা চালাচ্ছে চারপাশে। সকাল সকাল এত গরম আগে ছিল না। যত দিন যাচ্ছে প্রতি বছরে ততই গরম বেড়ে যাচ্ছে। এত গরমে শান্তিতে একদণ্ড ভালোভাবে বসে থাকা যায় না, আর না ঠিকমতো কোনো কাজ করা যায়। বড়লোকদের তো এই গরমেও শান্তি, কিন্তু গরিবদের শীতেও দশা, গরমেও দশা নেমে আসে। গতকালই প্রেমার বিয়ে হয়েছে, অথচ আজ মির্জা পরিবারের সকলের ভাব এমন যেন গতকাল কিছুই হয়নি। স্বয়ং প্রেমা নিজেও স্বাভাবিক। ঠিক সময় মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলো নিচে, কারণ ভার্সিটি যেতে হবে। অ্যাসাইনমেন্টের সব কাজ আজকের ভেতরে শেষ করতে হবে। প্রেমা মিস্টে পড়াশোনা করছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, দ্বিতীয় বর্ষে রয়েছে এখন। ভার্সিটিতে গিয়ে দেখলো বান্ধবী নীলিমা, রূপা, সাবিয়া কথা বলছে না তার সাথে। নীলিমা আর সাবিয়া অফিসার ক্যাডেট, আর রূপার আর প্রেমা নন মিলিটারি। কি এমন হয়েছে যে কথা বলছিস না? আজব। প্রেমার কথায় বন্ধু শাবাব এসে বলল, যা করেছিস তুই, আমাদের না জানিয়েই বিয়ে করে ফেলেছিস। কি ভেবেছিস আমরা জানবো? ভাই, আমরা অফিসার ক্যাডেট হতে পারি, তবে ফ্রেন্ডদের সমস্ত তথ্য আমাদের নখদর্পণেই থাকে। নীলিমা বলে উঠল, আজব শব্দটাও আমাদের ব্যবহার করা উচিত, তাই না প্রেমা? প্রেমা বুঝল বন্ধুদের অভিমানের ব্যাপারে, তাই নাটক না করে সমস্ত ঘটনা খুলে বলল। রূপা অবাক হয়ে বলল, বাপরে, দুলাভাই তাহলে মন্ত্রীর ছেলে? ওয়াও। রাফসান বলল, বেটা তো ভারী শয়তান। আমাদের বান্ধবীকে রেখে চলে গেল কেন? শাবাবকে কিছু বলতে দেখা গেল না, একদম চুপচাপ হয়ে গেছে। প্রেমাকে অনেক আগে থেকেই পছন্দ করে সে। ভেবেছিল কমিশন পাওয়ার পর নিজের অনুভূতির কথা জানাবে, তবে সেটা আর কি জানানো হলো? হলো না তো। রূপা বলল, দুলাভাইয়ের নাম্বার আছে? না। সাবিয়া বলল, তুই কি রে, জামাইয়ের নাম্বার রাখিসনি? না। কি না না করছিস? কিছুই না, যা সর, ভালো লাগছে না। তখনই প্রেমার ফোনে কল এলো। প্রেমা ফোনটা হাতে নিয়ে দেখতে চাইলো কে কল দিয়েছে। অপরিচিত নাম্বার, তার ওপর বিদেশি নাম্বার। রাফসান ফোনটা কেড়ে নিয়ে দেখলো বিদেশি নাম্বার, তারপর মৃদু চেঁচিয়ে বলল,
এই এই এইটা আবার দুলাভাই নয় তো? সবাই একে একে দেখলো। সাবিয়া বলল, হতেও পারে, রিসিভ কর, রিসিভ কর। রাফসান, তুই কর। দুলাভাইরে একটু জেলাস ফিল করায়। প্রেমা নিষেধ করলো, তবে কেউ শুনল না। রাফসান কল রিসিভ করলো। অপর প্রান্ত হতে ভারী কণ্ঠে কেউ বলল, প্রেমা, রাইট? রাফসান গম্ভীর কণ্ঠে ঠোঁট বাঁকা হাসি ফুটিয়ে উত্তর করল, প্রেমা নয়, প্রেমার বয়ফ্রেন্ড বলছি। কি চাই আপনার? আর কে আপনি? প্রেমা কপালে হাত দিল। বাকিরা মুখ টিপে হাসতে ব্যস্ত। শাবাব চুপচাপ বসে রয়েছে, কোনো প্রতিক্রিয়া নেই। এদিকে অপর প্রান্ত হতে মৃদু চেঁচানোর আওয়াজ এলো, হোয়াট? এসব কেমন ফাজলামি? উচ্ছ্বাসের কথায় রাফসান বলল, এটা ফাজলামি নয়। আর আপনিই বা কে বলুন তো? এত কথা কিসের? উচ্ছ্বাস কল কেটে দিল। এদিকে রাফসানরা অট্ট হাসিতে ফেটে পড়লেও প্রেমার ভালো লাগলো না। লোকটা কি জন্য কল করেছিল? এদিকে স্কটল্যান্ডে থাকা উচ্ছ্বাসের মাথা গরম। মাকে ফোন করে এখনই ডিভোর্সের কথা জানাবে। তার রাগ উঠেছে অনেক। ডিভোর্সের জন্য মাকে কল দেওয়ার আগে নিজেকে কন্ট্রোলে আনলো উচ্ছ্বাস। এটা ঠিক কতটা যুক্তিযুক্ত ভাবলো আগে, তারপর ভাবলো ঘটনার সত্যটা কতটুকু। অবশ্য অবিশ্বাসেরও কিছু নেই। আবার তার মায়ের মতের দিকটা বিবেচনা করলে প্রেমা নাকি খুবই ভালো মেয়ে, তো এমন কাজ করার তো কোনো মানেই নেই। আবার তার মা যে সমস্ত বিষয় সম্পর্কে জানবে, এরও তো কোনো নিশ্চয়তা নেই। পুনরায় কল করবে কি করবে না, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগলো। অতঃপর সত্যতা যাচাইয়ের জন্য পুনরায় কল করলো প্রেমার নাম্বারে। দুবার রিং হতেই কল রিসিভ হলো। উচ্ছ্বাস গম্ভীর মুখে চুপচাপ থাকলো, আগ বাড়িয়ে কথা বলল না। এবার কল ধরল প্রেমা। রাফসানের মাথায় জোরে সোরে একটা থাপ্পড় মেরেছে উক্ত ঘটনার দরুন। ছেলেটা আপাতত চুপচাপ বসে রয়েছে। অপর প্রান্ত হতেই কোনো কথা কানে ভেসে না আসায় নিজেই সর্বপ্রথম বলে উঠল, হ্যালো। এবার উত্তর এলো, কে? মুখ বেঁকে গেল প্রেমার। তাকে ফোন করেই আবার তাকেই জিজ্ঞেস করছে কে? এই লোক কি পাগল নাকি? অবশ্য প্রেমার কণ্ঠস্বর চেনারও কথা নয় উনার। এদিকে উচ্ছ্বাস ভারী দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। প্রেমার কণ্ঠস্বর সে চেনে না, তবে অপর প্রান্ত হতে মিহি স্বরে কেউ হ্যালো বলতেই অদ্ভুত ঠেকলো। ভালো লেগেছে। এমনটা নয়। হঠাৎই উত্তর এলো, প্রেমা মির্জা। উচ্ছ্বাস স্বস্তির শ্বাস ফেলে প্রথম ঘটনা মনে পড়তেই কথায় ঝাঁঝ মিশিয়ে বলল, কিছুক্ষণ আগের ঘটনার সত্যটা কতটুকু? আপনার কি প্রেমিক আছে? তবে আমাকে কেন বিয়ে করেছেন? প্রেমা বিরক্তির শ্বাস ফেলল। আমার কোনো প্রেমিক নেই। ছেলেটা আমার ব্যাচমেট রাফসান। ওটা জাস্ট আ ফান। এ পাশে থাকা উচ্ছ্বাসও বিরক্ত হলো। বিরক্তি নিয়ে বলল, খুবই বাজে স্বভাব। নিশ্চয়ই লাউড স্পিকার দিয়ে আমার কথাগুলো শোনাচ্ছেন। প্রেমার রাগ লাগলো। এতই যখন সন্দেহ আর বিরক্ত, তবে কল কেন করেছেন? আমি তো আপনার কলের আশাই রাখি না। গায়ে লাগলো কথাটা উচ্ছ্বাসের। আসলেই তো সে কল কেন করেছে? নাম্বারটা তার বোন পাঠিয়েছে গতকাল রাতেই। উচ্ছ্বাসের জীবনে প্রেমিকা নেই, তবে বিয়ে করা বউ আছে। বউটার কণ্ঠস্বর শোনার জন্যই বোধহয় কল করেছে। অথচ সে বউকে তো সে নিজের স্ত্রী হিসেবেই মানে না। তাহলে এই কলের যৌক্তিকতা তো একদমই নেই। উচ্ছ্বাস কিছু না বলেই কল কেটে দিল। প্রেমা ভারী বিরক্তি নিয়ে ফোনটা টেবিলের ওপর আছড়ে রাখলো। এক এক করে সবাই তাকালো। নীলিমা বলল, হোয়াট হ্যাপেন প্রেমা? নাথিং, বলে ব্যাগটা নিয়ে উঠে দাঁড়িয়ে চলে গেল প্রেমা। এমনিতেও তার জীবন শেষ করে দিয়েছে তার পরিবার, আর এই লোকসহ লোকের পরিবার মিলে তার উপর এত বড় বড় কথা। আজব, সে কোনো খেলনার বস্তু নয়। বৃষ্টি শুরু হলো হঠাৎ করেই। রিক্সা সবেমাত্র চলতে শুরু করেছিল। এরই মাঝে ঝুম বৃষ্টি। বৃষ্টির তোপে মুহূর্তেই মাঝেই প্রেমা অর্ধেকাংশ ভিজে গেল। তার মা আসার সময় বলেছিল গাড়িতে করে যা, কিন্তু রাগে মায়ের কথা শোনেনি। এখন ভিজো। এই বৃষ্টির মাঝে রিকশায় করে যাওয়া সম্ভব নয়। রিকশাওয়ালা নিজেও পুরো ভিজে গেছেন। প্রেমা একটি টং করে দোকানের সামনে গিয়ে রিকশা থামাতে বলল রিকশাওয়ালাকে। ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে দিল। টঙের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর দোকানটা বন্ধ ছিল, তবে পাতানো বেঞ্চগুলো এভাবেই ছিল। বেঞ্চে বসে পড়ল প্রেমা। প্রেমার হঠাৎই মনে হলো তার সবচেয়ে অপছন্দের বৃষ্টি আজ হঠাৎ ভালো লাগছে। মন খারাপ হচ্ছে এই কারণে, কারণ তার ভুল মানুষের সাথে বিয়ে হয়েছে।
এত বড় এক বন্ধনে জড়িয়ে গিয়েছে, এখন বের হতে অনেক সময় লাগবে। পরবর্তীতে যে সবকিছু ঠিক থাকবে এমনটা নয়। দীর্ঘশ্বাস ফেলল প্রেমা। উচ্ছ্বাস তাজওয়ার দেখতে শুনতে ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও রিনাউন্ডেড, তবে লোকটা প্রেমার জন্য নয়, তার সাথে তো মানাবেও না বোধ হয়। অদ্ভুত কম্বিনেশন। বৃষ্টিতে ভিজে গেলাম, উক্ত কথাটাই ধ্যান ভাঙল প্রেমার। পাশে ফিরে তাকাতেই পরিচিত কাউকে দেখে চোখ বড় হয়ে এলো। সাদীপ ভাই শব্দটা বিড়বিড়িয়ে মুখ থেকে বের হলো প্রেমার। সাদীপ প্রেমার মামাতো ভাই। কানাডা থাকে সে। কখন আসলো আর এখানে কিভাবে? সাদীপ ভাই আপনি এখানে? সাদীপ চমৎকার হাসলো। আজই ফিরলাম, কিন্তু পথিমধ্যে পরিচিত প্রিয় কাউকে দেখে থামতেই হলো। প্রেমা শেষ কথাটা মাথায় নিল না, উল্টো প্রশ্ন করল, সাদীপ ভাই আমাদের বাড়িতে চলুন, সাথে আমারও বাড়ি যাওয়া হবে, এখানে ভালো লাগছে না। সাদীপ সায় জানালো প্রেমার কথায়। গাড়িটা পাশেই দাঁড় করানো। ভেতরে ড্রাইভার আর সাদীপের অ্যাসিস্ট্যান্ট নোভা বসে আছে। প্রেমা আর সাদীপ গিয়ে উঠে বসলো গাড়িতে। তারা উঠতেই নোভা একবার পেছনে ফিরে তাকালো। হঠাৎই তার খারাপ লাগলো, এই সে মেয়ে যার ব্যাপারে সাদীপ উৎসাহিত। গাড়ি চলতে শুরু করলো। সাদীপ ড্রাইভারকে বলল, মির্জা বাড়ি চলুন। ড্রাইভার মাথা দোলালো। প্রেমার বিয়ের ব্যাপারে সাদীপ কিছু জানে না, জানলে হয়তো বারবার মুগ্ধ চোখে প্রেমার দিকে তাকাতো না। ঝড় তুফানের আভাস, ঠান্ডা বৈরী হাওয়া, শরীরে শীতল শিহরণ বয়ে যায়। সারাদিনের ক্লান্তিগুলো উধাও হয়ে যায় নিমিষেই। বাতাসের ঘ্রাণে ভেজা মাটির ঘ্রাণটা সবচেয়ে বেশি আকর্ষণীয়। জানালা খোলা রেখে পিয়ানো বাজাচ্ছে প্রেমা। ঠান্ডা হাওয়া তার পিঠ সমান চুলগুলো উড়িয়ে দিচ্ছে। পিয়ানো বাজানোতে এক্সপার্ট প্রেমা। তার পিয়ানোর সুরে পুরো মির্জাবাড়ি মুখরিত হয়। অসাধারণ এই প্রতিভায় তুখর প্রেমা। তবে আজ আর আগের মতো কেউ তার রুমে এসে একটা মন্তব্য করল না, অথচ আগে পিয়ানোর সুর শুনলেই মা চাচিরা চলে আসতো, এসেই বলতো এত সুমধুর কেন, কিন্তু আজ এসে আর কেউ বলছে না। বলবে কি করে? যা করেছে বলার মতো মুখ কারো নেই আর। বাহ প্রেমা, আগের চেয়ে এখন বেশি ভালো পিয়ানো বাজাস। চেনা আওয়াজেও পেছনে ঘুরে তাকালো না প্রেমা। নিজের পিয়ানো বাজানোতে সমস্ত মনোযোগ দিয়েছে। সাদীপ প্রেমার বিছানায় বসলো ধপ করে। পুরো নাম তার সাদীপ খান। বাবা মায়ের একমাত্র সন্তান সে। পেশায় একজন ব্যবসায়ী সাদীপ। কানাডায় নিজের ব্যবসা দাঁড় করিয়েছে। বাংলাদেশে বাবার ব্যবসাও সামলানোর পরিকল্পনা নিয়েই এসেছে। কিরে চুপ করে আছিস যে? সাদীপ পুনরায় বলে উঠল। প্রেমা পিয়ানো বাজানো থামালো। ঘাড় ঘুরিয়ে সাদীপকে বলল, সাদীপ ভাই, পিয়ানো বাজানোর সময় এভাবে কথা বলা আমার একদমই পছন্দ নয়। এতে মেলোডিগুলো বাজাতে সমস্যা হয়। আচ্ছা তাই বুঝি? আমি দুঃখিত। তবে প্রেমা উঠে দাঁড়ালো। কিছু বলবেন আপনি? হ্যাঁ, আমি আগামীকাল চলে যাব, এটা বলতে এলাম। কথাটা ইতস্ততটা নিয়ে বলল সাদীপ। প্রেমা সাদীপের মনোভাব বোঝে, তাই বলেই ফেলল, সাদীপ ভাই আপনি কি জানেন আমার বিয়ে হয়েছে? সাদীপ হেসে উঠল। পরক্ষণে কথাটা বুঝতেই চমকে প্রেমার দিকে বিস্ফোরিত চোখে তাকালো। প্রেমা মাথা উপর নিচ নাড়ালো। সাদীপ ধীর কণ্ঠে বলল, তুই মজা করছিস তাই না? তোতলানো বন্ধ করুন সাদীপ ভাই, আমার সত্যিই বিয়ে হয়ে গেছে। সাদীপের কান ভন ভন করছে। সে তো ভেবে রেখেছিল এবার দেশে ফিরেই প্রেমাকে বিয়ে করে কানাডায় পাড়ি জমাবে। সাদীপ ভাই উঠে দাঁড়ালো। দ্রুত ধূপধাপ পায়ে রুম থেকে বেরিয়ে গেল। প্রেমা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সাদীপকে সে বড় ভাইয়ের নজরেই দেখে, কিন্তু মানুষটা যে তাকে কেন বোনের নজরে না দেখে পছন্দ করে, আল্লাহ মাবুদ। রাইসা আজ বাড়িতে ফিরল। বন্ধুদের সাথে সেন্ট মার্টিন ট্যুরে গিয়েছিল সে। বাড়িতে ফিরতেই সিঁড়ি বেয়ে ওঠার সময় সাদীপের সাথে ধাক্কা খেল মেয়েটা। বিরক্তি নিয়ে তাকালো রাইসা। পাশ ফিরে তাকাতেই সাদীপকে দেখে চিনতে পারল না রাইসা, তবে কোথাও যেন দেখেছে মনে হলো। সাদীপ সরি জানিয়ে দ্রুত নেমে গেল নিচে। রাইসার বিরক্ত লাগলো। উপরে উঠে আবার দেখা পেল প্রেমার। দুজনেই সমবয়সী। রাইসা বিইউপিতে পড়াশোনা করছে, সে অফিসার ক্যাডেট। বাবার পছন্দসই এই দিকই বেছে নিয়েছে। বিএমএতে পরীক্ষা দিয়েছিল, টিকেও গিয়েছে। এখন
বিইউপিতে পড়াশোনা করছে, বিবিএ নিয়ে। আর প্রেমা তো মিস্টেই। কিন্তু রাইসারও স্বপ্ন ছিল মিস্ট, তবে প্রেমা মিস্টে অ্যাডমিশন নিল, আর তাই রাইসা সেদিকে গেল না। রাইসার বাবা পারভেজ মির্জা পেশায় একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, আর ছোট ভাই পলাশ মির্জা পেশায় একজন ব্যবসায়ী। রাইসা ছুটিতে বাড়িতে এসেছে, আগামীকাল চলে যাবে। দোতলায় উঠতেই একটুর জন্য ধাক্কা লাগলো প্রেমার সাথে। প্রেমা গুরুত্ব না দিয়েই চলে যেতে লাগলো। বাহ, মন্ত্রীর ছেলের সাথে বিয়ে হওয়ার পরই এই দেমাগ নাকি? রাইসার এরূপ আক্রমণাত্মক কথায় প্রেমা পেছন ঘুরে তাকিয়ে বলল, তোর সাথে ঠিক কবে আমার এভাবে এমন জায়গায় দাঁড়িয়ে কথা হয়েছিল? আমার তো মনে পড়ে না। আমার সামনে দেমাগ কমিয়ে চলবি। প্রেমা হাসলো, সুন্দর সেই হাসি। তুইও বুঝে শুনে কথা বলবি, দেখা যাক। প্রেমা নিচে নেমে গেল। রাইসা তাকিয়ে রইল। প্রেমা নিচে আসতেই তার ফোনে কল এলো। ফোন দেখতেই দেখলো তার শাশুড়ি উপমা বেগম। প্রেমা কল রিসিভ করতেই অপর প্রান্ত হতে উপমা বেগম বললেন, কেমন আছো মামুনি? ভালো আছি, আপনি? এই তো ভালো। আগামীকাল আসবে আমাদের বাড়িতে। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে মা, আগেই বলে রাখছি। পারলে আমাদের ক্ষমা করে দিও, তবে এছাড়া আর কোনো উপায় নেই। প্রেমা বুঝলো না কথার মানে। কি হয়েছে যে রাত বিরাতে কল করে ক্ষমা চাইছে? হাসপাতালে অ্যাডমিটেড উচ্ছ্বাস। গতকাল রাতে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছে। খুব বেশি আহত না হলেও বাম হাত ভেঙেছে। উচ্ছ্বাসকে দেখতে এসেছে ক্রিস্টিনা। একা থাকবে কিভাবে? ক্রিস্টিনার কথায় উচ্ছ্বাস বলল, এর আগেও এমন হয়েছে, আমি একাই থেকেছি। বউকে আনলেই পারিস, দরকার নেই। তো বিয়ে কেন করেছিলি? জানি না। ক্রিস্টিনা বিরক্ত হলো, কিছুক্ষণ চুপচাপ বসে থেকে চলে গেল। উচ্ছ্বাস একা হয়ে গেল। তবে সন্ধ্যার দিকে নাইফ এলো। নাইফ পেশায় একজন আর্কিটেকচার। উচ্ছ্বাস নাইফকে দেখার সাথে সাথেই বলল, বাড়ি যাব। এখানে মরা মানুষের মতো শুয়ে থাকতে পারছি না, বিরক্ত লাগছে। আমাকে বাড়ি নিয়ে চল। নাইফ বলল, তুই এখনো বেশ। উচ্ছ্বাস চোখ রাঙালো। নাইফ আর কিছু বলল না, চলে যেতে যেতে বলল, দেখছি। এডিনবার্গের রাত যেন ইতিহাসের পাতায় মোড়া এক স্বপ্ন। রাজপ্রাসাদের ছায়া যখন পাথুরে গলির মাথায় ঝুলে থাকে, শহরটা তখন সময়ের সীমানা ছাড়িয়ে অন্য এক যুগে হারিয়ে যায়। সৌন্দর্যের কোনো কমতি নেই এই রাতের শহরে। উঁচু উঁচু দালান কোঠাগুলো থাম্বার মতো দাঁড়িয়ে থাকে, দেখতে আকর্ষণীয়। শুভ্র রঙা ডুপ্লেক্স বাড়িটার সামনে এসে সাদা রঙা গাড়িটা থামলো। বেশ দামি গাড়ি। গেইটে থাকা দারোয়ান গেট খুলে দিল। বাড়ির সামনে গিয়ে নাইফ আগে গাড়ি থেকে নামলো। তারপর উচ্ছ্বাসের কাছে দরজা খুলে দিয়ে উচ্ছ্বাসকে ধরে নামালো। উচ্ছ্বাস প্রাণ ভরে শ্বাস নিয়ে বলল, এবার ভালো লাগছে। নাইফ রান্না করছে। রান্না বলতে বিদেশি খাবার, এছাড়া ছেলেটা আর কী ব্যাপারে। উচ্ছ্বাসের আজ বাঙালি খাবার খেতে মন চাইলো। অনেকদিন মায়ের হাতের রান্না খাচ্ছে না। মায়ের হাতের রান্নার কথা মনে পড়তেই ক্ষুধা পেল ভীষণ। উচ্ছ্বাস টিভি দেখছিল। টিভিতে গান চলছে, প্রেম তুমি। নাইফ কিছুদিন আগেই ছ্যাঁকা খেয়েছে, কান্না পাচ্ছে তার। উচ্ছ্বাস সোফায় হেলান দিয়ে বসে আছে। হঠাৎই নাইফকে বলল, আমার মায়ের হাতের রান্না খেতে ইচ্ছে করছে। নাইফ কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, তো আমি কি করতে পারি? তুই কি ভাত, তারপর মাছ, গোশত এসব রান্না করতে পারিস না? না। উচ্ছ্বাস বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বলল, তাহলে আমি খাবো না, যা। নাইফ এগিয়ে এলো তার দিকে। ওলে আমার সোনা বাবাটা খাবে না, আমি খাইয়ে দেব বাবু। নাটকীয় ভঙ্গিতে কথাটা বলে এবার রাগ দেখিয়ে বলল, সারাদিন পরিশ্রম করে তোর বাসায় এসে রান্না করে দিচ্ছি, সে নাকি আবার খাবে না। তো আমাকে আটকে রেখেছিলি কেন? উচ্ছ্বাস নাইফের দিকে তাকালো। আচ্ছা চলে যা তাহলে, শান্ত গলায় কথাটা বলল। নাইফ নরম হলো। আজ এখানেই থাকবো, যেতে পারবো না। যা করছি তাই খা। ভালো মতো বাঙালিয়ানা খেতে চাইলে বউকে নিয়ে আয়। উচ্ছ্বাস চোখ বুজে কথাটা শুনল। শেষাক্ত কথায় ধাক্কা খেলো। সত্যিই কি তার বউ আনা উচিত? সকাল থেকেই বৃষ্টি। বৃষ্টির দিনে প্রেমা খুব একটা কোথাও বের হয় না। যদি বের হওয়ার পর বৃষ্টি নামে, তবে সেটা আলাদা বিষয়। প্রেমা রুম থেকে বেরিয়ে নিচে নেমে এলো। রান্নাঘরের কাছে আসতেই খিচুড়ির গন্ধ পেল। বাহ, আজ খিচুড়ি রান্না হচ্ছে বুঝি? সে সময় রান্নাঘর থেকে বেরিয়ে এলেন আফরা বেগম।
মেয়েকে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকালেন। মেয়েটা তো রান্নাঘরের দিকে কখনো পাই বাড়ায় না, তবে আজ কি হলো? চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, প্রেমা এখানে কি করছিস? খিদে পেয়েছে মা। প্রেমা সহজ স্বাভাবিক উত্তর দিল, হ্যাঁ পেয়েছি। আজ খিচুড়ি রান্না হচ্ছে নাকি? রান্না শেষ মা, তুই টেবিলে গিয়ে বস, আমি পাঠিয়ে দিচ্ছি। প্রেমা সামনে অগ্রসর হতে গিয়েও থেমে গেল, পেছনে ঘুরে মাকে ডাকলো, মা। আফরা বেগম তাকালেন, কিছু বলবি? আমাকে ও বাড়িতে ডেকেছেন। আফরা বেগম বুঝলেন না। কোন বাড়ি? তাজওয়ার। আফরা বেগম এবার বুঝলেন, জিজ্ঞেস করলেন, কেন? জানি না, কি সব ক্ষমা চাইছিলেন। 10টার দিকে যাব ভাবছি। আচ্ছা ঠিক আছে। অতটা চিন্তিত দেখা গেল না আফরা বেগমকে। যা হবার হবে, ডিভোর্সের কথা বললে হোক, সমস্যা কি? এমনিতেও আফরা বেগম এই বিয়ের পক্ষে ছিলেন না। খিচুড়ি খাচ্ছিল প্রেমা, পরক্ষণেই সাদেব ভাইয়ের কথা মনে পড়ল। গতকাল রাতে পিছু নিয়েছিল, কিন্তু রাইসার সাথে কথা বলতে গিয়ে দেরি হওয়ায় নিচে গিয়ে আর খুঁজে পায়নি। আফরা বেগম বাইরে যাচ্ছিলেন, প্রেমা জিজ্ঞেস করে উঠল, মা সাদেব ভাই কি চলে গেছেন? আফরা বেগম যেতে যেতে বললেন, হ্যাঁ চলে গেছে বাড়িতে। প্রেমা কিছু বলল না, সে নিজের মতো খেতে লাগলো। তাজওয়ার বাড়িটা বিশাল বড়, বাড়িতে সবসময় লোকজন থাকেই। মন্ত্রীর বাড়ি বলে কথা, যৌথ পরিবার হলেও পরিবারের সদস্য সংখ্যা নেই তেমন। মুহসিন তাজওয়াররা 3 ভাই, সবার বড় মুহসিন তাজওয়ার, এরপর ময়নুল তাজওয়ার, আর সবার ছোট মুকিত তাজওয়ার। মুহসিন তাজওয়ারের স্ত্রী উপমা বেগম, আর উনাদের একটি মাত্রই ছেলে উচ্ছ্বাস তাজওয়ার। ময়নুল তাজওয়ার পেশায় একজন ডাক্তার, উনার স্ত্রী সুফিয়া আনম একজন ডাক্তার। উনাদের 2 ছেলে, বড় ছেলে সাইফান উচ্ছ্বাসের সমবয়সী, কয়েক মাসে ছোট বড় হতে পারে। ছেলেটা কানাডায় থাকে, ডাক্তারি পড়ছে। আর ছোট ছেলে মৃণাল তাজওয়ার, মৃণাল আবার প্রেমার সমবয়সী হবে, ইঞ্জিনিয়ারিং পড়ছে। সবার ছোট মুকিত তাজওয়ারের স্ত্রী নিজুম বেগম। মুকিত তাজওয়ার ব্যবসায়ী, উনার স্ত্রী ভার্সিটির একজন শিক্ষিকা। উনার এক মেয়ে নাবিয়া তাজওয়ার, মেয়েটা সবে এসএসসি পরীক্ষার্থী। এই কজন মিলেই ওনাদের পরিবার। তাজওয়ার বাড়িতে প্রেমা একাই গেল। বাড়িতে ঢুকে দেখলো তাজওয়ার পরিবারের সবাই বসে আছে বিশাল বসার ঘরটায়। নাবিয়া মেয়েটা প্রেমাকে দেখেই বলে উঠল, ওই তো ভাবি এসে গেছে। একে একে সবাই প্রেমার দিকে তাকালো, সবার মুখশ্রী গম্ভীর। উপমা বেগম এগিয়ে এলেন প্রেমার দিকে, হাস্য মুখে বললেন, এসেছো মা, সঠিক সময়ে এসেছো। আজ সবাই উপস্থিত রয়েছে। প্রেমাকে সবার মাঝে বসিয়ে দিলেন উপমা বেগম। মুহসিন তাজওয়ার পুত্রবধূকে হাসি মুখে বললেন, ঘরের লক্ষ্মী ঘরে এসে এবার একটু শান্তি লাগছে। প্রেমা মুচকি হাসল। এরই মাঝে সুফিয়া আনম বেশ গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, কিসে পড়াশোনা করছো তুমি? জানোই তো আমাদের পরিবারের সবাই ওয়েল এডুকেটেড। মুহসিন তাজওয়ার বিরক্ত হলেন। উপমা বেগমও। প্রেমা জবাবে বলল, আমি মিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে 2য় বর্ষে আছি। সুফিয়া বেগম ভ্রু কুঁচকে প্রশ্নের সুরে বললেন, মিস্ট। এবার হাসল প্রেমা, বলল, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনার তো জানার কথা আন্টি। সুফিয়া বেগম মুখ কেমন করলেন, প্রসঙ্গ পাল্টে বললেন, মিলিটারি? তোমাদের ফ্যামিলিতে তো আবার সবার মিলিটারি। প্রেমা জবাব দিল, নন মিলিটারি। আর সেনাবাহিনী পেশা একটি সম্মানীয় পেশা, হতেই পারে আন্টি, স্বাভাবিক। সুফিয়া বেগম আরও কিছু বলতে যাবেন, এর আগেই চোখ রাঙালেন উপমা বেগম। উনি প্রেমাকে বলে উঠলেন, প্রেমা আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, যেটা তোমাকে জানানোর জন্য আজকের তলব। বিষয়টাতে তোমাদের দুজনেরই জন্য বেশ ভালো হবে। প্রেমা ভ্রু কুঁচকে তাকাতেই উপমা বেগম বললেন, উচ্ছ্বাসের কথা বলছি। প্রেমা ও বলল। মুহসিন তাজওয়ার বলে উঠলেন, ছেলেটা শুধু শুধু বিদেশে পড়ে রয়েছে, ও যখন আছেই আমরা চাইছি তুমিও স্কটল্যান্ডে চলে যাও।